জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের চাপে সেনাবাহিনী ১৫ বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। জয় হাসিনা সহ ভেসে যাচ্ছে ৪৮ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রানজিট রেল লাইন দেশ বিক্রির গোপন চুক্তি ফাঁস, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। ২০০৯ সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না, তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরে আশেপাশের শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল, প্যারাট্রুপ কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি, যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিএসই এর নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না। এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে ২৫ ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চতুরতার সঙ্গে পিলখানা ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবার প্রথম এসে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো ১.৫ মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স ২৮, নম্বর ৬৩৯০৭। ২০১০ সালের নভেম্বর সন্ধ্যা ৭:৩০টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল, সেনা কর্মকর্তাদের মেরে ফেলে কোনো সমস্যা নেই। ৪৪ ব্যাটালিয়নের ডি নাসিরউদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন। তারা বলেছে, আমরা জিম্মি করে যাই করি, আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার ৭1318। জিয়াউল জানায়, কমপক্ষে ১০ জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনু নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানান, তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন ১ ঘন্টা ৪ মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? ২০০৯ সালে ১ মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২৫ ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দার রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? সজীব ওয়াজেদ জয় ২৭ ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সে সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত ৩টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লি আর কি কি স্বার্থ ছিল? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪ জন সিনেটর। তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবিন, সিনেটর জেফ মার্কলে, টিম কেইন ও পিটার ওয়েলচ।
সিনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে ২রা জুলাই প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোর্টে হাজিরা এবং তাতে সন্দেহজনক অভিযোগে তার ৬ মাস পর্যন্ত জেল হওয়ার ঝুঁকির প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন তারা। আরও বলা হয়, কমপক্ষে ১ দশক ধরে প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে বাংলাদেশে কমপক্ষে ১০০ অপ্রমাণিত মামলার মুখোমুখি। এর আগে তার বিরুদ্ধে এই হয়রানির নিন্দা জানিয়েছেন কমপক্ষে ১০০ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। বিবৃতিতে তারা বলেন, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই কার্যক্রমের অনিয়মের বিষয়ে এরই মধ্যে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আমলে নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের শ্রম আইন লঙ্ঘন ও অর্থ আত্মসাতের আরেক মামলায় সম্প্রতি দেয়া ৬ মাসের জেল। এসব স্বনামধন্য সংগঠনগুলো দাবি করেছে বিভিন্ন ফৌজদারি মামলার কার্যক্রমের গতি এবং বারবার তা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। বারবার এবং অব্যাহতভাবে প্রফেসর ইউনূসকে হয়রানির মধ্য দিয়ে এটাই প্রতিফলন ঘটে যে বাংলাদেশের অনেক নাগরিক সমাজের সদস্য ক্রমবর্ধমান হারে সীমাবদ্ধ পরিবেশের মধ্যে আছেন। বিবৃতিতে আরও বলা হয়, যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, কিন্তু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এই আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রতিহিংসার অবসানে ব্যর্থতা সেই অংশীদারিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ডিক ডারবিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে ২০১৩ সালে কংগ্রেস নাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃত স্বরূপ তাকে ওই মেডেল দেওয়া হয়। এর আগে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন ডারবিন, মার্কলে, কেইন ওয়ালস, সিনেটর টড ইয়াং, ড্যান সুলিভান, জেন শাহিন, এড মার্কে, শেরড ব্রাউন, শেলডন হোয়াইটস হাউস, রন ওয়েডেন এবং কোরি বুকার। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদের রূপগঞ্জের সাভানা ইকো রিসোর্টের নামে ২৪ কাঠা জমির ওপর বিলাসবহুল ডুপ্লেক্স ভবন সিলগালা করে নিয়ন্ত্রণে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত ৩১শে মার্চ থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করে, এমনকি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পায় তারা। এরপর থেকেই আলোচনায় আসেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত পর্যটন কেন্দ্র ও পূর্বাচলে ২৪ কাঠার মধ্যে সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ২০ কোটি টাকা। আরজিনার সম্পদের পাহাড়। জাতীয় রাজস্ব বোর্ড বিভাগের দ্বিতীয় সচিব হিসেবে আরজিনা খাতুন চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত থাকাকালীন কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন। এসব দুর্নীতির অর্থ দিয়ে ঢাকা ও রাজবাড়ীতে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অভিযুক্ত আরজিনা খাতুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের আহমেদ আলীর মেয়ে।